আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। মহান আল্লাহর নামে আজকে থেকে আমাদের এই প্ল্যাটফর্মে নতুন একটি স্বপ্নের পথযাত্রা শুরু হতে যাচ্ছে। স্বপ্নের একটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছি আমরা, আর সেই প্রোগ্রামটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো আমরা আমাদের আজকে ক্লাসের শুরুতেই ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম নিয়ে যে কার্যক্রমগুলো রয়েছে সেটিগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আমরা চেষ্টা করব প্রাথমিকভাবে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য যেই বিষয়ের ওপর যেই টপিকের ওপর ক্লাস নেওয়ার প্রয়োজন সেই টপিকের এবং সেই বিষয়ের ক্লাস নেওয়ার চেষ্টা করব, এবং আমাদের এই ক্লাসগুলো সবগুলো রেকর্ড করা থাকবে। এই ক্লাসগুলো পরবর্তীতে যখন খুশি তখন দেখা যাবে, এবং আমাদের প্রতিটা ক্লাসের পরই আমাদের হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে, এবং সেই বাড়ির কাজগুলো আমরা চেষ্টা করব ডে বাই ডে কমপ্লিট করার জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা প্রতিটা উইকে আমাদের এই অ্যাডমিশন ক্লাসের প্রেক্ষিতে অ্যাডমিশন ক্লাসেরই সিলেবাস অনুযায়ী বা সাজেশন অনুযায়ী আমরা একটা স্পেশাল পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানানোর জন্য, এবং আমাদের সাপ্তাহিক ভিত্তিক পরীক্ষার মাধ্যমে আমাদের এই প্রিপারেশনটা আরও বেস্ট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি, তোমরা চেষ্টা করবা নিয়মিত এই প্রোগ্রামে জয়েন করার জন্য, এবং একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের যে প্রিপারেশন সেটা সুন্দরভাবে যাতে এইচএসসিতে নেওয়া যায় সেই মোতাবেক কাজ করার চেষ্টা করবা। তো এখন আমি মূল আলোচনা শুরু করার আগে যে গুরুত্বপূর্ণ কথা বলি সেটা খেয়াল রাখবা। আমরা যখন অ্যাডমিশনের পড়াটা শুরু করব আমাদের কিন্তু একটা আলাদা এক্সট্রা খাতা বানাতে হবে। সাপোজ তুমি যখন পদার্থবিজ্ঞানের প্রিপারেশন নেওয়া শুরু করবা, ফিজিক্সের একটা খাতা বানাবা, কেমিস্ট্রি খাতা বানাবা, হায়ার ম্যাথের খাতা বানাবা, এবং বাকি যেই সাবজেক্টগুলো আছে প্রতিটা সাবজেক্টে কী করবা, একটা খাতা বানাবা। তো এখন মূল কথা হচ্ছে আমরা যখন পড়বো আমাদের মেইন বইটা ভালো করে পড়তে হবে। প্রথমত আমরা যেই অধ্যায় পড়বো, যেই বিষয় পড়বো, যে টপিক পড়বো, মেইন বইটা ভালো করে আগে পড়ে নিব। মেইন বই পড়ার পর দেন আমরা আমাদের যে স্পেশাল যে প্রিপারেশন বুক রয়েছে সেই প্রিপারেশন বুক থেকে পড়া শুরু করব। তো এখন কথা হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য মেইন বইয়ের পাশাপাশি আমাদের অ্যাডমিশন রিলেটেড কিছু বই আমাদের কিনতে হবে। তো আমি সাজেস্ট করতেছি উদ্ভাসের স্পেশাল যে প্রিপারেশন বুক সেই প্রিপারেশন বুকগুলো কেনার চেষ্টা করবা, কারণ উদ্ভাসের প্রিপারেশন বুকে প্রত্যেকটা অধ্যায়ে টপিক ওয়াইজ সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে, এবং সুন্দরভাবে বিগত বছরের ভর্তি পরীক্ষা আসা প্রশ্নগুলো সেখানে দেওয়া আছে। অর্থাৎ একটা অধ্যায়ের অনেকগুলো টপিক আছে, প্রত্যেকটা টপিকের আলোচনা আছে, বেসিক কথা আছে প্রথমে, এবং তারপর সেখান থেকেই বিগত বছর ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো আসে সেগুলো দেওয়া আছে। তো এখন আমাদের সর্বপ্রথমে অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন রিলেটেড যেই বুক প্রিপারেশন বুক উদ্ভাসের এক্সিট প্রিপারেশন বুক আমাদের খুব শীঘ্রই ক্রয় করা প্রয়োজন। এখন এই বুক যদি আমরা ক্রয় করতে না পারি, আমরা আপাতত পিডিএফের সাহায্যে এই বইটা পড়ার চেষ্টা করব, এবং চেষ্টা করব যখন বইটা কিনা হয়ে যাবে তখন সামনাসামনি পড়ার জন্য। তো আমরা স্ক্রিনের সামনে একটা বই দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের একটা প্রিপারেশন বুক, যেখানে আমাদের উচ্চতর গণিত আছে, পদার্থবিজ্ঞান আছে, রসায়ন আছে, আর ইংরেজি আছে। তো উদ্ভাস থেকে যে বইগুলো পাবলিশ করা হয়েছে সেগুলোরই প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক বই পাওয়া যায়। তোমরা একটু কষ্ট করে মার্কেট থেকে এই বইগুলো কেনার চেষ্টা করবা। যাদের মার্কেটে পাওয়া যাবে না তারা অনলাইন থেকে বই অর্ডার করেও কিনতে পারো। এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাজেশন আমাদের বই নিয়ে। অ্যাডমিশন রিলের জন্য একটা বই অবশ্যই লাগবে। সবাই তো আমাকে জানাও বুঝতে পারলা কিনা আমার কথাটা। শেফালি বন্নি একটু কথাগুলো বুঝতে পারলা কিনা? ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা চাইলে এখন শুরু করতে পারি। তো আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার। তো আমি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে বায়োলজি ফার্স্ট পেপারের জন্য কিন্তু আমাদের এই স্পেশাল বইটা সবারই রাখতে হবে। এটা আমরা সবাই জানি, বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম পত্রের বইটা হচ্ছে কি আবুল হাসান স্যারের বই। এখন কথা হচ্ছে আমরা তো এই মেইন বইটা পড়ছি এতদিন, তাই না? মেইন বই পড়তে অনেক কিছু জানি, কিন্তু আমাদের এই বইটা প্রাথমিকভাবে আবার পড়তে হবে। যখন আমরা একটা অধ্যায় শুরু করব, আমাদের যেই অধ্যায়টার যেই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে, সেই টপিকটা আগে বই থেকে পড়ে নিব।
এবং দেখে নিব আমি যা যা পড়ছিলাম বিগত দিনগুলোতে মনে আছে কতটুকু। এরপরে চলে যাব আমাদের স্পেশাল এই প্রিপারেশন বুক। তো এখন এই প্রিপারেশন বুকটা আমার কাছে এখন বর্তমানে নাই, এজন্য আমি পিডিএফের ছবি থেকেই তোমাদেরকে প্রিপারেশন বুক থেকে আলোচনা করতেছি। এখন পিডিএফের যেই ছবি, সেই ছবি তো তোমাদের কাছে এখন নাই, তোমরা হোয়াটসঅ্যাপে গেলে পেয়ে যাবে, মেসেঞ্জারে গেলে পেয়ে যাবে। আমি একটু ছবি দেখে এখানে দেওয়া যায় কিনা। তোমাদের কাছে কি আছে রুদ্র আর হচ্ছে শেফালি? পিডিএফের ছবি আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম, তোমাদের কাছে কি আছে? ওটা কি তোমরা দেখছো? আচ্ছা হ্যাঁ, তাহলে যেহেতু ছবি পেয়েছো তাহলে আমি এখানে ছবি দিলাম না, তাহলে আমি সেখান থেকে যাই। স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে যেতে পারে, আমি তো চলে যাব পিডিএফ ছবিতে, এই জন্য আর কি। তো বন্নি তোমাকে বলতেছি একটু চেষ্টা করো পিডিএফের যে ছবি আছে সেই ছবিতে যাওয়ার জন্য। আমি একটু পিডিএফের ছবি থেকে এখন আমি আলোচনা করতেছি। বন্নি তুমি পিডিএফে যাও, সবাই পিডিএফের ছবিতে চলে যাও। হ্যাঁ, আমরা এখন পিডিএফ দেখেই আলোচনা করব। আচ্ছা, এবার আমি আলোচনা শুরু করতেছি উদ্ভিদ বিজ্ঞান। সবাই দেখো, আমি জাস্ট বলি উদ্ভিদ বিজ্ঞানে আলোচনা শুরু হবে। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কোষ ও এর গঠন। একটু আমাকে জানাও তো সবাই কি এটা পাইছো? অধ্যায় 1 কোষ ও এর গঠন পেয়ে যাবা। হ্যাঁ, প্রথম পেজের পরবর্তী পেজে এখানে অনেকগুলো টপিক লেখা আছে, টপিক 1, টপিক 2, টপিক 3 এবং 7টা টপিকেই এই অধ্যায়টা আমাদের কমপ্লিট। একটু আমাকে জানাইও। হ্যাঁ, আমি আসলে স্ক্রিনে আসতেছি না, আমি পিডিএফ ছবিতে আছি, এখন স্ক্রিনে চলে আসবো মাঝে মধ্যে। আমাকে একটু জানাইও যে বন্নি, রুদ্র, শেফালি তোমরা কি পিডিএফটা পাইছো কিনা বা ছবিটা পাইছো কিনা। ছবিটা সামনে থাকলে বুঝা দিলেই হবে। আচ্ছা আচ্ছা, ছেব রাখছো? আচ্ছা ঠিক আছে। বন্নি তুমি পাইছো? বন্নি তোমাকে জানাও। বন্নি আচ্ছা, এবার তাহলে আমি আলোচনা শুরু করি। হ্যাঁ দেখো, তো আমাদের এই কোষ ও এর গঠন, কোষ এর গঠন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টার মধ্যে আমাদের মোটামুটি, আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু করতেছি। হ্যাঁ, কোষ এর গঠন এই অধ্যায়ের আমাদের মোটামুটি 60টা টপিক আছে। 60টা টপিক থেকে মূলত ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। আমাদের মেন বই কিন্তু অনেক টপিক আছে, বুঝছো? মেন বই অনেকগুলো টপিককে এখানে সুন্দরভাবে সাজিয়ে 60টা টপিকে রাখছে। এই 60টা টপিক পড়লেই কোষ এর গঠন অধ্যায় কমপ্লিট। চলো আজকে আমরা শুরু করি। প্রথম যে টপিক 1-এর নাম হচ্ছে কোষ ও কোষের শ্রেণীবিন্যাস, যেখানে এমসিকিউ থেকে 11টা প্রশ্ন আসছে, রিটেনে আসছে একটা। অনেকগুলো বোর্ড পরীক্ষা এমসিকিউ আসছে, সব লেখা আছে, আর এখানে রিটেনে যে আসছে সেটাও লেখা আছে। এবার পরবর্তী পেজ এখন ওপেন করো। পরবর্তী পেজে দেখো আমাদের লেখা আছে টপিক 1। আমি তো পড়ায় যে দেখো, টপিক 1-এ বলতেছে কোষ ও এর শ্রেণীবিন্যাস। কনসেপ্টগুলো আমাদের পড়তে হবে। সেল শব্দটির প্রবর্তক অথবা সেল এর আবিষ্কারক অথবা জোর কোষ প্রাচীর আবিষ্কারক, এর নাম হচ্ছে রবার্ট হুক। অর্থাৎ আমাদের যখন এই কনসেপ্টটা চলে আসবে, এই কনসেপ্টটা পড়তে হবে। কি কনসেপ্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা পড়লে আমাদের অনেক ধারণা হবে এবং আমরা ভালো করে উত্তরগুলো করতে পারবো। সবাই কি পাইছো? টপিক 1 কোষ ও এই কোষের শ্রেণীবিন্যাস, কনসেপ্ট এর কথাগুলো সবাই কি পাইছো? পরবর্তী পেজে যাও, পেয়ে যাবা। একটু আমাকে জানাইও তোমরা পেয়েছো কিনা, একটু আমাকে বইলো। হ্যাঁ আচ্ছা, বন্নি তারপর হচ্ছে শেফালি পাইছো? পরবর্তী পেজে কনসেপ্ট দেওয়া আছে, আমি সাজেশন ভিত্তিক পড়াচ্ছি যেহেতু আমার কাছে এখন বইটা সামনে নাই। তোমরা কি পাইছো? একটু আমাকে জানাও, কথা বলো বাকিরা। বন্নি, শেফালি পাইছো কি? ওকে, থ্যাংক ইউ। একটু দ্রুত বললে ভালো হয়, কারণ কি আমার সময় কম, তো আমি চেষ্টা করতেছি একটু মুভ হয়ে ক্লাস করাতে। দুঃখিত একটু এভাবে ক্লাস নেওয়ার জন্য, কারণ বইটা এখন আমার কাছে নাই। এখন আমি পড়ানো শুরু করি। দেখো, তো এরপর বলতেছে কোষ বিদ্যার জনক রবার্ট হুক। কোষের আবিষ্কার রবার্ট হুক, কোষ বিদ্যার জনক রবার্ট হুক। আধুনিক কোষের বিদ্যার জনক, আধুনিক কোষ বিদ্যার জনক হচ্ছে কার্ল পি স্নেওয়াইনসন। মনে রাখবা। জীবিত কোষ সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন লিউয়েন হুক। কোষ পর্যবেক্ষণ করেন লিউয়েন হুক, আবিষ্কার করেন রবার্ট হুক। মনে রাখবা, এই দুটো ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার কোষের প্রকারভেদ। কোষ প্রধানত দুইভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে শারীরবৃত্তিক কাজের উপর ভিত্তি করে, একটা হচ্ছে কি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। মনে রাখবা, কোষ দুই প্রকার, একটা হচ্ছে শারীরবৃত্তিক, একটা হচ্ছে কি নিউক্লিয়াসের গঠন ভিত্তিক। এখন শারীরবৃত্তিকের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে কি জনন কোষ। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন খেয়াল রাখবা, দেহকোষের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দেহকোষের যেই আমাদের প্রকারভেদ বা দেহকোষের যে বিষয়, সেটা সবসময় হবে ডিপ্লয়েড ক্রোমোজোমের অবস্থা। মনে রাখবা, দেহকোষ হবে সবসময় ডিপ্লয়েড আর জননকোষ হবে সবসময় হ্যাপ্লয়েড। আমি আর বলতেছি, কথাটা রিপিট করলাম, এটা পরীক্ষা আসছে, খুব গুরুত্বপূর্ণ। দেহকোষ হবে সবসময় ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে 2n, আর জননকোষ হচ্ছে সবসময় হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে হচ্ছে n। কথাটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও, রেসপন্স করতে হবে।
দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, জননকোষ হচ্ছে হ্যাপ্লয়েড। এতটুকু বুঝছো? তাড়াতাড়ি বলো, আমাদের সময় কম। আচ্ছা, এরপর নেক্সট উদাহরণগুলো দেখবা। দেহকোষের উদাহরণ কি? মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি। আর জননকোষের উদাহরণ হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু। শেষ। এবার আসি নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ আবার দুই প্রকার। একটা হচ্ছে আদিকেন্দ্রিক কোষ অথবা আদিকোষ অথবা প্রাককেন্দ্রিক কোষ, আর একটা হচ্ছে কি প্রকৃত কেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। আমরা মানুষ সবাই হচ্ছে কি প্রকৃত কেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষী জীব। তো আদি কোষের মধ্যে প্রোক্যারিওটিক সেল থাকে আর প্রকৃত কোষের মধ্যে ইউক্যারিওটিক সেল থাকে। এই দুটা কথা মনে রাখবা, প্রোক্যারিওটিক সেল আর হচ্ছে কি ইউক্যারিওটিক সেল, মনে রাখতে হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে কোষের প্রকারভেদ, এটা মনে রাখবা। হ্যাঁ, বইতেও লেখা আছে, এটা আমাদের পড়তে হবে। একটু আমাকে জানাও কথাটা এতটুকু বুঝতে পারলা কিনা। আমি একটু এতটুকু অংশ তোমাদের কাছে রেসপন্স চাচ্ছি, একটু যদি বলতে পারতা। বন্নি, রুদ্র, শেফালি, বুঝতে পারছো? এই টপিকগুলো বুঝতে হবে। আচ্ছা, বন্নি, শেফালি একটু কথা বলো। হ্যাঁ, রুদ্র তো কথা বলতেছে, বাকি একটু কথা বলো তাড়াতাড়ি। জি স্যার, বলছি। আচ্ছা, আসলে আমি তোমাদের সাজেশন ভিত্তিক পড়াচ্ছি যে হ্যাঁ কোনটা ইম্পর্টেন্ট সেটা বলতেছি, সেভাবে পড়া শুরু করবা, তাইলেই হয়ে যাবে। এবার চলে আসি নেক্সট পরবর্তী। তো পরবর্তী যে অপশন, সেখানে হচ্ছে আমাদের একটা চার্ট লেখা আছে, ছোট বড়। সবচেয়ে ছোট কোষ কোনটা, বড় কোষ কোনটা, এককোষী উদ্ভিদ কোনটা, বহুকোষী উদ্ভিদ, সবচেয়ে লম্বা কোষ কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা, এগুলো পড়ে নিবা, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নিবা। আমি এখন এখানে আসতেছি না, আমার একটু এমসিকিউ পড়াতে হবে, ঠিক আছে? তো দেখো, আমরা এমসিকিউতে যাই। প্রথম এমসিকিউটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24 আসছিল। আমরা এখানে একটা কথা মনে রাখবো, আমরা যখন একটা এমসিকিউ পড়বো, প্র্যাকটিস বুক পড়ার পর এমসিকিউতে যাব, তখন আমরা হাত দিয়ে অপশনটা ঢেকে রাখবো আর অ্যান্সারটা লেখা থাকবে, অপশনটা ঢেকে রাখবো। আমি প্রথমবার দেখবো, আমি অপশনটা পড়ে অপশনগুলো দেখবো আমি কোনটা পারি বা পারি কিনা। যদি না পারি দেন অপশন দেখে মুখস্থ করব। এবং আমাদের সবচেয়ে আসল কাজ হচ্ছে শুধু পড়লেই হবে না, খাতায় লিখতে হবে। সবাইকে বলছি আলাদা খাতা বানাইতে হবে, বুঝছো? খাতা বানায় লিখবা, পড়বা প্লাস লিখবা, তাহলেই হয়ে যাবে। তো বি কেয়ারফুল থাকবা, কথাটা চেষ্টা করবা যে আমি যাই পড়তেছি লিখতে হবে, না লিখলে কিন্তু মনে থাকবে না। আমাদের কিন্তু অনেক ইনফরমেশন মুখস্থ করতে হয়, তো এত ইনফরমেশন যদি মুখস্থ করতে চাই অবশ্যই লিখতে হবে, না লিখলে কিন্তু মনে থাকবে না। রুদ্র, বন্নি, শেফালি, মনে থাকবে? লিখতে হবে, লগে লগে লিখতে হবে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন বৈশিষ্ট্যটি আদি কোষে অনুপস্থিত? আদি কোষে কোনটি থাকে না? এখন এইটা কিন্তু আমাদের একটা বেসিক নির্ভর আলোচনা, আমরা এটা বই থেকে খুব সুন্দরভাবে জানতে পারবো। আমি দেখাই তোমাদের, আমাদের যে এই বইটা আছে আবুল হাসান স্যারের বই, এই বইয়ের মধ্যে আমাদের একটা টপিক আছে, এই টপিকটা একটা ছক আছে আর কি, আমি তোমাকে দেখাই। ছকটা সবার বইতে আছে, এইটা জাস্ট বের করলে তুমি অনেক ইনফরমেশন জানতে পারবা। এই হচ্ছে সেই স্পেশাল ছক। এখানে আমাদের দুই রকম কোষের বর্ণনা লেখা আছে, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষের মধ্যে নিউক্লিয়াসের গঠনের বৈশিষ্ট্য লেখা আছে, ডিএনএ গঠন, তারপর হচ্ছে এই অঙ্গাণু, রাইবোজোম, এটা সেটা অনেক কিছু। আবার প্রকৃত কোষের মধ্যে এই সব বিবরণ লেখা আছে, এগুলো পড়তে হবে। এই চারটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে বুঝতে পারছো? এই চারটা না পড়লে কিন্তু তুমি অনেক কিছু মিস করবা। ভার্সিটি ভর্তি পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন আসে, ইউনিক প্রশ্ন। আমাকে একটু জানো কথাটা বুঝতে পারলা কিনা, বন্নি, রুদ্র, শেফালি? আচ্ছা, এবার এটা তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? এটা পড়ে নিও, আমি এটা এখান থেকে আবার যাবো। হ্যাঁ, আমরা এখন চলে আসি আমাদের প্রশ্নে। তো দেখো, পরবর্তীতে বলতেছে, প্রথম প্রশ্ন ছিল কোন বৈশিষ্ট্যটি আদিকোষে অনুপস্থিত, মানে কোন বৈশিষ্ট্য আদিকোষে থাকে না? অপেরন, 70s রাইবোজোম, অবাধ শোষণ, ইট্রন। উত্তর দেওয়া আছে আমাদের ইট্রন। আদি কোষে ইট্রন থাকে না। এখন তোমরা দেখো বইতে ইট্রন নামে একটা অপশন আছে, এই ইট্রনটা আসলে কি দেখো তোমরা। এখানে আমাদের বলতেছে যে আদি কোষের মধ্যে এই যে জিনের গঠনে লেখা আছে ইট্রন্স এখানে নাই, কিন্তু প্রকৃত কোষে আবার ইট্রন্স আছে। দেখছো, আমাদের মেইন বই থেকে কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় সরাসরি প্রশ্ন আইসা পড়ছে। তার মানে এই চারটা অনেক গুরুত্বপূর্ণ। প্রমাণ পাইছো সবাই? একটু আমাকে জানাও। তো এখন বুঝতে হবে আমাদের পড়াটা এভাবে পড়তে হবে, ঠিক আছে? চারটা ভালো করে পড়তে হবে এবং অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের এই ইনফরমেশনগুলো মনে রাখার জন্য। ইট্রন্স এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের এই জিনের মধ্যে যে কোষ থাকে, সেই কোষের ডিএনএ এবং আরএনএর একটা অংশ, যে অংশে আমাদের প্রোটিন তৈরি হয়, সেটাকে বলা হয় ইন্ট্রন্স। তো আদি কোষে ইন্ট্রন্সটা থাকে না, কারণ আদি কোষটা হচ্ছে কি আমাদের একবারে নিম্নমানের কোষ, কিন্তু আমাদের প্রকৃত কোষে ইন্ট্রন্সটা পাওয়া যায়। শেষ, উত্তর হচ্ছে ডি। এর পরবর্তী এমসিকিউ বলতেছে 2 নম্বরে যে নিচের কোনটি দেহকোষ নয়, মানে কোনটি দেহকোষ নয়? স্নায়ুকোষ, রক্তকণিকা, শুক্রাণু, পাতার কোষ। আমরা কিন্তু পড়ছিলাম
দেহকোষ কোনগুলা? মানে জননকোষ বাদে সবগুলোই দেহকোষ। শুক্রাণু ডিম্বাণু হচ্ছে কি জননকোষ, এগুলো বাদে সবই কি দেহকোষ। তো এখানে বলছে দেহকোষ নয়, দেহকোষ নয় মানে এটা হচ্ছে আমাদের জননকোষ হবে। দেহকোষ নয় চাইছে, তার মানে কি জননকোষ। এখন জননকোষ কোনগুলা? শুক্রাণু ডিম্বাণু। তো এখানে সি নাম্বার অপশনে লেখা আছে শুক্রাণু, উত্তর হচ্ছে সি। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 23-24 আসা প্রশ্ন। সবাইকে এমসিকিউর ব্যাখ্যাটা বুঝতে পারছো? তাড়াতাড়ি বইলো। আচ্ছা, এরপরে 3 নাম্বার, জীবের মৌলিক গঠন ও কার্যকতা একক, এটা আমরা সবাই জানি কোষ। কোষের মাধ্যমে কিন্তু আমাদের দেহের গঠন হয়, জীবের গঠন হয়। এটা কুমিল্লা ইউনিভার্সিটি 22-23 আসছিল। এর পরবর্তী কুমিল্লা ইউনিভার্সিটি 22-23 আসছে, উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কোনটি? বৈজ্ঞানিক নাম কোন ভাষায় হয়? আমরা সবাই জানি ল্যাটিন ভাষা, অপশন সি ল্যাটিন ভাষা। ওকে, এগুলো বুঝছি। এবারে মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি? এগ্রিকালচার গুচ্ছতে আসছিল, খুবই ইম্পর্টেন্ট। মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি? উপরে চার্টে লেখা আছে আবার। দীর্ঘতম কোষ হচ্ছে আমাদের নিউরন, মোটর নিউরন কোষ, সবচেয়ে লম্বা কোষ। আর মোটর নিউরন কোষ কিন্তু স্নায়ু কোষে পাওয়া যায়। তো সেক্ষেত্রে অপশন হচ্ছে ক, স্নায়ু কোষ। স্নায়ু কোষে কিন্তু নিউরন থাকে, আর সবচেয়ে বড় কোষটাই হচ্ছে মোটর নিউরন, যার দৈর্ঘ্য প্রায় 1.37 মিটার, অনেক লম্বা। সেই জন্যই মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম স্নায়ু কোষ। সবাই ব্যাখ্যাটা বুঝতে পারছো? আচ্ছা, বন্নি শেফালি কথা বলো, বুঝতে পারলা কিনা? তাড়াতাড়ি বইলো, সময় কম তো এই জন্য। আচ্ছা, এবার যাই নেক্সট, পরবর্তী অংশে। পরবর্তী বলতেছে একটা স্পেশাল প্রশ্ন যে জীবের কোষে কোনটি জীবের গঠনগত মৌলিক একক? কোষ জীবের গঠনগত মৌলিক একক, এই মতবাদ কে দিয়েছেন? তো অপশন এ, এটা লিখছেন জ্যান ব্রাচেট। এই যে এমসিকিউটা কিন্তু আমরা কোথাও দেখি নাই, বা এই ইনফরমেশন কোথাও জানি না। তো এখন এই মুহূর্তে কাজটা হচ্ছে এটা খাতায় লিখে রাখা, অর্থাৎ খাতায় লিখে রাখবা যে কোষ জীবের গঠনগত মৌলিক একক, এই কথাটা বলছিল জ্যান ব্রাচেট, বিজ্ঞানী জ্যান ব্রাচেট বলছিল। তো এরকম কিছু ইনফরমেশন থাকবে যে ইনফরমেশনগুলো তুমি কখনোই দেখো না, তো সেগুলো লগে লগে খাতায় লিখে রাখবা, তাহলে তোমার একটা সুন্দর নোট হয়ে যাবে, সেটা পড়লেই হয়ে যাবে, আর কোনো প্যারা নাই। তোমার কাছে সব জানা হয়ে যাবে, পরীক্ষার জন্য খুবই স্ট্রং প্রিপারেশন হবে। আচ্ছা, এবার বলো কার কোনো প্রশ্ন আছে এখানে? ইভা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বন্নি শেফালি রুদ্র বুঝতে পারছো ব্যাপারটা? এতটুকু আমরা পড়ে ফেললাম, এটা আমাকে জানাও, বুঝছো এতটুকু? আচ্ছা, এবার নেক্সট পরবর্তী। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এই পেজ বিদায়। হ্যাঁ, এই ইনফরমেশনের খাতায় লিখতে হবে। আচ্ছা, এবার যাই নেক্সট পরবর্তী পেজে, অনেকগুলো এমসিকিউ আছে। দেখো বলতেছে 7 নাম্বার এমসিকিউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে 19-20-এ। কোষ বিদ্যার জনক কে? কোষ বিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, আমরা সবাই জানি, অপশন সি। আবার আদি কোষের ডিএনএর আকারটা কেমন হয়? এখন দেখো আমাদের কিন্তু এখানে ডিএনএর আকার সম্পর্কে বইতে লেখা আছে, আমি একটু দেখতেছি, একটু ওয়েট করো, আমি একটু বইটাতে নিয়ে আসি তোমাদের। আমাদের এখানে দেখা আছে যে ডিএনএটা আদি কোষের হয় বৃত্তাকার, প্রকৃত কোষে হয় সূত্রাকার। ঠিক আছে, আদি কোষেরটা হয় বৃত্তাকার, প্রকৃত কোষে হয় কি সূত্রাকার, এটা মেন বইতে লেখা আছে। তো মেন বই থেকে হুবহু আমাদের প্রশ্ন চলে আসে ভার্সিটি ভর্তি পরীক্ষায়। দেখো, তো বলছে আদি কোষের ডিএনএ কীরকম হবে? আদি কোষের ডিএনএ তো আমরা পড়ছি একটু আগে, সেটা কি হয়? বৃত্তাকার, অপশন বি বৃত্তাকার। দেখছো, মিলে গেছে। এরপর কোষের নামকরণ করেন কে? কোষের নামকরণ কে করবেন? রবার্ট হুক। রবার্ট হুকও কোষের জনক ছিল, কোষের নামকরণ রবার্ট হুকই করেন। এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি আসা প্রশ্ন 2015 সালে। সবাইকে বুঝতে পারছো 9 নাম্বারটা? বুঝছো? এটা আমাকে জানাও, তাড়াতাড়ি কথা বলো। আচ্ছা, এরপরে নেক্সট 10 নাম্বার, প্রোক্যারিওটিক জীবের উদাহরণ হচ্ছে, হ্যাঁ প্রোক্যারিওটিক জীবের উদাহরণ। প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক মানে কি তোমরা পড়ছিলাম আদিকোষী। ইউক্যারিওটিক মানে কি? প্রকৃতকোষী। তো বলছে প্রোক্যারিওটিক জীবের উদাহরণ হচ্ছে মশ ও ফার্ন, ভাইরাস ও ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া। উত্তর দেওয়া আছে ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া। আসলে আমাদের এই প্রোক্যারিওটিক কোষের অনেকগুলো জীব পাওয়া যায়, যেগুলো উদাহরণ পড়লেই হয়ে যাবে। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এর মধ্যে পড়ে, মনে রাখবে এটা। স্পেসিস প্লান্টারিম এর রচয়িতা কে ছিল? ওই যে আমরা পড়ছি না, আমাদের নামকরণ করে যে ক্যারোলাস লিনিয়াস, অপশন বি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 13-14, রাজশাহীতে আসে, কুমিল্লাতে আসে। অপশন বি ক্যারোলাস লিনিয়াস কিন্তু স্পেসিস প্লাটিনাম এর রচয়িতা। ওই যে দ্বিপদ নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস, তো সেক্ষেত্রে অপশন বি ক্যারোলাস লিনিয়াস। সবাই দেখো 11 নাম্বারটা বুঝতে পারলা কিনা সর্বশেষ? আচ্ছা,
তো এরপরে বন্নি, ইভা, রুদ্র, হ্যাঁ শেফালি চলে গিয়েছে। আচ্ছা যাই হোক, এবার মোটামুটি আমরা এতটুকু অংশ কমপ্লিট করে ফেললাম। আমাদের কিন্তু এই টাইপটা শেষ, বুঝছো? এখন আমাদের পরবর্তী টাইপ যেতে হবে। আমাদের সময় যদিও কম, আমি পরবর্তী টাইপ যতটুকু পারি নিয়ে আসি। একটা রিটেন প্রশ্ন আসছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে, যাই হোক এটা আমরা পরে দেখবো। রিটেন প্রশ্ন আপাতত দেখা লাগবে না, আমরা এমসিকিউটা ভালো করে দেখবো। রিটেন প্রশ্ন পড়ো যতটুকু পারবা। এখন টাইপ 2-তে আসি আমরা। টপিক 2, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজম। এই কনসেপ্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা, কারণ এখানে কোষ প্রাচীর থেকে প্রশ্ন হয়, কোষ ঝিল্লি থেকে প্রশ্ন হয়, প্রোটোপ্লাজম থেকে প্রশ্ন হয়। এখানে আমাদের কনসেপ্টটা কি বলছে দেখো। কোষ প্রাচীর, মাইটোটিক কোষ বিভাজনে টেলোফেজ পর্যায়ের মধ্য পর্দার সৃষ্টির সূচনা ঘটে। মধ্য পর্দায় অধিক পরিমাণ থাকে প্যাকটিক অ্যাসিড, খেয়াল রাখবা, মধ্য পর্দায় প্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। প্রাথমিক প্রাচীরে থাকে সেলুলোজ, সেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর পলিস্যাকারাইড পলিমার দিয়ে গঠিত। এগুলো সব আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা কিন্তু আমাদের এই যে কোষ প্রাচীর এর চিত্র কিন্তু জানি, আমরা কিন্তু বই থেকে দেখতে পারি। যেমন আমি একটু বইটা দেখাচ্ছি, দেখো আমাদের এই যে কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীরের চিত্র সবার বইতে আছে, দেখতে পাচ্ছ? কোষ প্রাচীরের 3টা স্তর আছে। একটা হচ্ছে মধ্য পর্দা, একটা হচ্ছে প্রাইমারি প্রাচীর, একটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই প্রাচীরটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। এই 3টা প্রাচীর মনে রাখতে হবে। আমরা কিন্তু এই কোষ প্রাচীর মেন বই থেকে পড়ে নিব, বুঝছো? মেন বই থেকে ভালো করে পড়বো, কোষ প্রাচীর কী থাকে না থাকে, কয়টা স্তর থাকে এবং কোন জায়গায় কী থাকে হাবিজাবি সব বই থেকে পড়ে নিব। বই থেকে পড়ে দেন আমরা বইয়ে আসবো, প্র্যাকটিস বুকে আসবো, প্রিপারেশন বুকে, এরপর আমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এটা খেয়াল রাখবা। ওই শেফার একটু জয়েন করতে সমস্যা হচ্ছে, তো নেট সমস্যা। যাই হোক, এবার আমরা চলে আসি পরবর্তীতে। তো এটা পড়ছি। এখন আমাদের কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এই জায়গাতে খেয়াল করো। সবাইকে এই পেজটা পাইছো? টাইপ 2 এর যে পড়াচ্ছে এটা পাইছো কিনা আমাকে জানাও। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন এটা পাইছো পেজটা? এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। বন্নি, তারপর রুদ্র, তোমরা একটু কথা বলো, পাইছো কিনা এতটুকু? পাইছো? আচ্ছা দেখো, ওকে দেখো টপিক 2। এবার দেখো আমি বলি, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে এখানে কি মনে রাখতে হবে? প্রথমত সেলুলোজ। এই সেলুলোজ 1000 থেকে 3000টা মিলা একটা সেলুলোজ চেইন তৈরি হয়, মনে রাখবা। সংখ্যাটা কত? 1000 থেকে 3000। সেলুলোজ হচ্ছে একটা রাসায়নিক উপাদান, এটা কোষ প্রাচীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তো এই সেলুলোজ 1000 থেকে 3000টা মিলা কি তৈরি হয়? সেলুলোজ চেইন তৈরি হয়। আর এরকম 100টা সেলুলোজের চেইন মিলে একটা মাইসিলি গঠন করে, মনে রাখবা। মাইসিলি, যার নাম ক্রিস্টিয়ালাইন মাইসেলি। ওকে, তো এরকম মাইসিলি 20টা মিলে তৈরি হয় মাইক্রোফাইব্রিল, খেয়াল রাখবা। মাইসেলি 20টা মিলে হয় মাইক্রোফাইব্রিল। আর 250টা মাইক্রোফাইব্রিল তৈরি হয় কি? ম্যাক্রোফাইব্রিল। একটা হচ্ছে মাইক্রোফাইব্রিল, একটা হচ্ছে কি ম্যাক্রোফাইব্রিল। কথা কি বুঝছো? এটা আমাকে জানাও। এটা আমাকে জানাও, তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, তো দেখি কেউ কি জয়েন করছিল আরেকজন? হ্যাঁ, আরেকজন জয়েন করছিল, বন্নি। তারপর হচ্ছে ইভা, রেসপন্স করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট চার্ট, এটা খেয়াল রাখতে হবে। এটা পরীক্ষা আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়ালে কাজ করবা। এই চেনটা মনে রাখবা, বুঝছো? এই চার্টটা যেটা বলছি এটা মনে রাখবা। আর মনে রাখবা মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের গঠনের ক্ষুদ্রতম একক। কোষ প্রাচীর এর গঠনের ক্ষুদ্রতম একক হচ্ছে মাইসেলি, এটা খেয়াল রাখবা। তো এই জায়গায় কনসেপ্টটা আমার কমপ্লিট। এবার আমরা নেক্সটে চলে যাচ্ছি পরবর্তী অংশে। এখন দেখো পরবর্তী অংশের মধ্যে আমাদের বসে কোষ ঝিল্লি নিয়ে কাজ করছে। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 লিপিড। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট তাত্ত্বিক ইনফরমেশন, খেয়াল রাখবা। এরপর বলতেছে লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে, জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন থাকে। মনে রাখবা প্রথম লাইনটাই, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 লিপিড দ্বারা তৈরি। এরপর একটা বক্স আছে, বক্সটা হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন সম্পর্কিত কয়েকটা মডেল, এবং এই মডেলগুলো কারা কারা আবিষ্কার করছে। তোমরা কি এই পেজটা পাইছো? দেখো তো, পরবর্তী পেজে চলে যাও, দেখো তো এই মডেলটা পাইছো কিনা, বক্সটা পেয়েছ? রুদ্র, বন্নি, ইভা, পাইছো? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার দেখো পরবর্তী আমরা আলোচনাটা করি। এখানে প্রথম যে মডেল, স্যান্ডউইচ মডেল, মনে রাখবা। প্লাজমা মেমব্রেন, যার অপর নাম কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির প্রথম মডেলটার নাম স্যান্ডউইচ মডেল। এটা দ্বিস্তর বিশিষ্ট মডেল, খেয়াল রাখবা। আর এটি সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল। থ্যাংক ইউ। এই মডেলটা আবিষ্কার করছে কে? ডেভসন আর
ড্যানিলি, হ্যাঁ, খেয়াল রাখবা, আবিষ্কার নাম মনে রাখতে হবে। এরপর একক পর্দা হাইপোথেসিস, রবার্টসন, মনে রাখবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ পরীক্ষা আসে, ফ্লুইড মোজাইক মডেল, যাকে বলা হয় আইসবার্গ মডেল এবং সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। এই মডেলটা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? সরাসরি এমসিকিউতে আসছে বিগত বছরে, সিঙ্গার ও নিকেলসন। ফ্লুইড মোজাইক মডেল, যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মডেল, এটাকে আবিষ্কার করেন সিঙ্গার ও নিকেলসন। বুঝতে পারছো বন্নি, ইভা, রুদ্র? এই অংশটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। এই টপিকটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এটা খেয়াল রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না, এই লাইনটা পড়তেই হয় ভালো করে। আচ্ছা, এরপরে অংশটা বলি। প্রোটোপ্লাজম, বিজ্ঞানী হ্যাক্সেলের মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। এইচ লার্ডি সর্বপ্রথম সাইটোসোল শব্দটি প্রবর্তন করেন, মনে রাখবে এটা। আর পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়, জাস্ট খেয়াল রাখবা। আচ্ছা, এবার আমরা চলে আসি এমসিকিউতে। কোনটি কোষের বজ্র পদার্থ? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24 আসছিল, এটা একটা মানে আনকমন এমসিকিউ, একটু মুখস্থ করবা। কোষের বজ্র পদার্থ কোনগুলো? উদ্বায়ী তেল কোষের বজ্র পদার্থ, ট্যানিন বজ্র পদার্থ, ল্যাটেক্স এটাও বজ্র পদার্থ, সবগুলো মনে রাখবা। এরপর হচ্ছে 2 নাম্বার, একটি সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টি স্তর রয়েছে? আমরা কিন্তু জানি কোষ প্রাচীর স্তর থাকে কয়টি বলো তো? 3টি। এই যে 3টি থাকে। একটা কি মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, 3টি। তার মানে উত্তর হচ্ছে 3। এখানে সেটাই লেখা আছে, উত্তর হচ্ছে 3, 3টা পাওয়া যায়। বুঝতে পারছো? এটা আমাকে জানা, কুমিল্লা ইউনিভার্সিটি আসছিল, অ্যান্সার হচ্ছে সি, 3টি। আচ্ছা, এরপরে দুইটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। এটা একটা আনইজি প্রশ্ন বা আনকমন প্রশ্ন, গুচ্ছতে আসছিল, এটা লিখে রাখবা। এরপরে 4 নাম্বার, স্যান্ডউইচ মডেল কোনটি? স্যান্ডউইচ মডেল হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট মডেল, ওই যে বক্সে পড়ছিলাম, উত্তর হচ্ছে বি, দ্বিস্তর বিশিষ্ট মডেল, রাজশাহী ইউনিভার্সিটি আসছিল 22-23-এ। পরবর্তী এমসিকিউ, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? 75 ভাগ, ওই যে পড়ছিলাম একটু আগে, রাজশাহী ইউনিভার্সিটি আসছে, অপশন বি। তো এইগুলো বুঝতে পারছো সবাই? 3, 4, 5 এগুলো সব কিন্তু আগে পড়া হয়েছে, জাস্ট এখন দেখতেছি ভার্সিটি ভর্তি পরীক্ষা এগুলো চলে আসছে, এটা আমাকে জানাও। বন্নি, ইভা, বুঝতে পারতেছো? একটু কথা বলতে হবে। আচ্ছা, এবার যাই নেক্সট, 5 নাম্বারটা গেল। 6 নাম্বার, কোষ প্রাচীরে ক্ষুদ্রতম গাঠনিক একক হলো কোনটা হবে বলো তো? কোষ প্রাচীরে ক্ষুদ্রতম একক কোনটা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মাইসিলি, যে পড়ছিলাম মাইসিলি, অপশন হচ্ছে এ, এগ্রিকালচারে আসছিল। এরপরে প্লাজমোডেজমাটা কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের মেন বইতে আছে। আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোগ স্থল প্লাজমোডেজমাটা, জাস্ট মনে রাখবা, প্লাজমোডেজমাটা হচ্ছে সংযোগ স্থল। এবং পরবর্তী 8 নাম্বার, পাশাপাশি অবস্থিত কোষসমূহ কোনটির মাধ্যমে সংযোগ স্থাপন করে? এটা হচ্ছে প্লাজমোডেজমাটা। অর্থাৎ কোষ প্রাচীরে দুটি কোষ পাশাপাশি অবস্থান করলে এদের মধ্যে সংযোগ স্থাপন করতে প্লাজমোডেজমাটা ব্যবহার করা হয়। খুলনা ইউনিভার্সিটিতে আসছিল 19-20 সালে, উত্তর হচ্ছে এ। পরবর্তী, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গঠন একক হচ্ছে মাইসিলেট, আগে উপস্থিত, ঢাকা ইউনিভার্সিটি আসছিল প্রশ্নটা আবার। প্লাজমা মেমব্রেনের বহুল গ্রহণযোগ্য ফ্লুইড মোজাইক মডেল কে প্রবর্তন করেন? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহীতে আসছে, কুমিল্লাতে আসছে, বলো তো কে হবে? বলছিলাম না ফ্লুইড মোজাইক মডেল কি আবিষ্কার করেন? চলে আসবে সরাসরি, দেখছো চলে আসছে। বন্নি, রুদ্র, কথা বলো, বুঝতে পারছো? এটা আমাকে জানাও। তো কে আবিষ্কার করেন? সিঙ্গার ও নিকেলসন, ওই যা পড়ছিলাম আমরা, সেটা কিন্তু এখানে চলে আসে। সিঙ্গার ও নিকেলসনই আবিষ্কার করছিল ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, এরপরে পরবর্তী, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কি? কোষ প্রাচীর, কারণ কোষ প্রাচীরের মাধ্যমে উদ্ভিদ কোষটা কী হয়? মোটামুটি ডেভেলপ হয়। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অংশ। আমাদের এই অংশ পর্যন্ত আমরা আজকে ক্লাস রাখতে চাচ্ছি, আমরা রেকর্ডটা এখানে সেভ করব, পরবর্তীতে আমরা এরপর থেকে যাব ইনশাআল্লাহ। একটু পর আবার আমাদের সাধারণ জ্ঞানের ক্লাস আছে, তো এই জন্য আমরা এখানে ক্লাসটা আজকের মধ্যে এখানে স্টপ করার চেষ্টা করতেছি। তো আমাকে জানাও বন্নি, রুদ্র, বুঝতে পারলা কীরকম যতটুকু আলোচনা করলাম? ওকে, বন্নি একটু জানাও কেমন বুঝতে পারছো? বন্নি একটু কথা বইলো। আচ্ছা, থ্যাংক ইউ।
তো দেখো আমাদের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করব ক্লাসগুলো নিয়মিত করতে। আর ক্লাসের পরে আমার পড়া থাকবে কি বাকি যা এমসি কথা সব পড়ে ফেলবা আর বইটা পড়ে ফেলবা, আর খুব দ্রুত এই পড়ার উপর ভিত্তি করে পরীক্ষা হবে, পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করবা। তো রেগুলার ক্লাস করো, যে কজনই হোক ক্লাসে উপস্থিত থাকো, ক্লাস মিস দিও না। আর বাকিদের বলি যারা ক্লাসটা এখন এই রেকর্ড ক্লাস দেখতেছেন, আপনারা চেষ্টা করবেন সরাসরি ক্লাসটা জুম অ্যাপের মাধ্যমে করতে। আর অবশ্যই পরবর্তী ক্লাসে সকল ফ্রেন্ডে নিয়ে আসার চেষ্টা করো। আমাদের একটু পরে আবার সাধারণ জ্ঞানের ক্লাস আছে, সাধারণ জ্ঞান ভার্সিটির স্পেশাল প্রস্তুতি সাধারণ জ্ঞানের ক্লাস। তো ওই ক্লাসে অংশ নেওয়ার চেষ্টা করো। আজকের মতো স্পেশাল ফার্স্ট লেকচার এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।